11-12 বছরের একটা কিশোর বা কিশোরী রোজা রাখছে, সে হয়তো ভাবতে পারে যে রোজা রাখার কারণে, এমনকি শুধু সে না, তার প্যারেন্টসরা হয়তো ভাবতে পারে যে রোজা রাখার কারণে তার গ্রোথে বুঝি সমস্যা হবে। এই ধারণাটা ভুল। কারণ গ্রোথটাকে আসলে কি বলা যায়, যে এটাকে উদ্দীপিত করার জন্য হঠাৎ করে আহ, একটু ফাস্টিং দরকার আছে। জেনে অবাক হবেন যে সবসময় ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর বা এই ধরনের গ্রোথ হরমোন গুলো সবসময় বেশি বার্স্ট হয়ে থাকে যখন একটু ইন্টারমিটেন্ট ফাস্টিং এ থেকে থাকেন, একটু যখন আপনার শরীরে যাতে একটু, যদি আপনার যদি ক্যালোরি যদি একটু কম থাকে। কিশোরীরা কিন্তু রোজা রাখেন, এবং তারা অনেকে রোজা রাখার ব্যাপারে বেশ আগ্রহী। তো সেক্ষেত্রে তারা যখন রোজা রাখেন, তাদের তো একটা মানে গ্রোয়িং এজ না, তাদের তো অনেক ক্যালোরি ডিমান্ড, অনেক খাবার দাবারের ডিমান্ড থাকে শরীরে। তারা যখন রোজা রাখেন তারা হয়তো খুব সহজে টায়ার্ড হয়ে যান, কিন্তু তাদের আগ্রহ কিন্তু অনেকের চেয়ে বেশি। তো এক্ষেত্রে আপনার সাজেশন কি, অ্যাজ এ লাইক প্যারেন্টস বা গার্জিয়ান হিসাবে? আমরা তারা যখন রোজা রাখবে তখন কোন বিষয়গুলোর দিকে আমরা একটু নজর দিব যেন এই জিনিসগুলো সে করে বা এই খাবারগুলো গ্রহণ করে? আপনি যেমন পানির কথা বলছিলেন, এমন কোনো গাইডলাইন আছে কিনা যে এগুলো আমাদেরই লক্ষ্য রাখতে হবে? তারা হয়তো রোজাটা রাখছে, তারা তো এই বিষয়টা জানে না, বা এই বিষয়টা তাদের জানার কথা না, তারা হয়তো সে কারণে অসুস্থ হয়ে যেতে পারে। জি, জি। ইয়ং জেনারেশনদের যে ক্যালোরি ডিমান্ডের কথা বলছেন, আমরা যে খাবার-দাবার খেয়ে থাকি এতে এমনিই ক্যালোরি ততটুকু হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর আপনি যেটা বলছেন যে বিভিন্ন ধরনের এই সময়ে যে তাদের যে গ্রোথ হওয়ার কথা, একটা নির্দিষ্ট ক্যালোরি থাকা, তো হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আপনি একটা জেনে অবাক হবেন যে সবসময় ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর বা এই ধরনের গ্রোথ হরমোন গুলা সবসময় বেশি বার্স্ট হয়ে থাকে যখন একটু ইন্টারমিটেন্ট ফাস্টিং এ থেকে থাকেন। একটু যখন আপনার শরীরে যাতে একটু, যদি আপনার যদি ক্যালোরি যদি একটু কম থাকে, আমি বলছি না যে আপনাকে 2000 বা 2100 এর নিচে চলে আসতে হবে, সেটির কথা বলছি না। কিন্তু ওই সময় আপনার গ্রোথ স্পার্টটা হয়ে থাকে। তো সুতরাং এই নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নাই। আর যারা খুবই হেলথ কনসিয়াস, বিশেষ করে যারা জিমে গিয়ে থাকেন, যাদের হয়তো একটা নির্দিষ্ট ক্যালোরি থেকে, এখন তো বিভিন্ন ধরনের অ্যাপস এ বলে দেয় কি খেতে হবে, না খেতে হবে, কতটুকু প্রোটিন খেতে হবে। তো এই ধরনের অনেক কিছু। তো এদের ক্ষেত্রে আপনার যে বিভিন্ন ধরনের যে পোল্ট্রি আছে, চিকেন বা টার্কি কিংবা এগ, এগুলি খাওয়া যেতে পারে। কিছু আপনার প্রোটিন শেকও খেতে পারেন। এগেইন প্রোটিন শেক যাতে আবার অতিরঞ্জিত না হয়ে থাকে। ইদানিং ইয়ং জেনারেশনদের মধ্যে প্রোটিন শেকটা একটা খুবই জনপ্রিয় এবং অনেকের ক্ষেত্রেই জনপ্রিয়। তবে সেটি যাতে 3 গ্রামের উপরে পার ডে যাতে না হয়ে থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে যাদের কিডনি ডিজিজ আছে কিংবা হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই অনেক, অনেক সতর্ক থাকতে হবে। আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করতে পারেন। তবে ইয়ং জেনারেশনদের আমি বলব যে আপনারা যেভাবে বেড়ে উঠতেছেন, খাচ্ছেন, খাবেন, সব ঠিক আছে। এই ব্যাপারে ফাস্টিং এর ব্যাপারে কোন ধরনের দ্বিমত করার কোন সুযোগ নেই। অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা বিষয়ের অবতারণা করলেন আপনি। তার মানে হচ্ছে যে অনেকের মধ্যে যে ধারণা যে আমি রোজা রাখছি, বা একটা মানে 11-12 বছরের একটা কিশোর বা কিশোরী রোজা রাখছে, সে হয়তো ভাবতে পারে যে রোজা রাখার কারণে, এমনকি শুধু সে না, তার প্যারেন্টসরা হয়তো ভাবতে পারে যে রোজা রাখার কারণে তার গ্রোথে বুঝি সমস্যা হবে। এই ধারণাটা ভুল। কারণ গ্রোথটাকে আসলে কি বলা যায়, যে এটাকে উদ্দীপিত করার জন্য হঠাৎ করে আহ, একটু ফাস্টিং দরকার আছে। কাজে সে যখন ফাস্টিং এ যাবে তখন তার গ্রোথ বা এই গ্রো করার যে প্রবণতা, সেটা আরো বেশি বাড়বে, এবং সেটাই উদ্দীপনাটাকে বাড়িয়ে দিবে এই ফাস্টিং। অনেক ধন্যবাদ। কাজে এই ভুল ধারণাটা অনেকের মধ্যে আছে। আমি আহ, খুবই আনন্দিত যে আপনি খুব সুন্দরভাবে বিষয়টাকে তুলে এনেছেন এবং বিষয়টার অবতারণা করেছেন। দর্শক, আপনারা বুঝতেই পারছেন, কাজী যারা তরুণ বয়সে আছেন, যাদের এখনো গ্রোথ চলছে, আমি যদি বলি 11-12 থেকে 19-22, তো এই বয়সে যারা আছেন তাদের কোনো চিন্তার কারণ নাই। কারণ এই ফাস্টিং আপনাদের যে বেড়ে ওঠার প্রক্রিয়া, শরীরের যে গ্রোথের প্রক্রিয়া, সেটাকে আরো ত্বরান্বিত করবে, আরো ত্বরান্বিত করবে, উদ্দীপিত করবে। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মশাই। এবার আমরা একটু আহ ওষুধের প্রসঙ্গে আসি। কারণ কার্ডিওলজিস্টরা অনেক ওষুধ দেন, এবং অনেক সময় দিতে হয়, এবং রুগীরা 3, 4, 5টা ওষুধ খেতে হয় অনেকে নানা কারণে। হ্যাঁ, শুধু তো হার্টের সমস্যা না, দেখা যায় যে হয়তো থাইরয়েডের সমস্যা আছে, বা কোলেস্টেরলের সমস্যা আছে, অন্য সমস্যা আছে, মিলিয়ে অনেক ওষুধ হয়ে যায়। তো এই ওষুধগুলো তো দিনে 2-3 বার, তার মধ্যে ওষুধের সাথে ওষুধের ইন্টারাকশনের বিষয় আছে, এটার সাথে এটা খাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আসলে দুবারের ওষুধগুলো দুবার না হয় খেলো। আমার দুটো প্রশ্ন, যেগুলো দুবার খেতে হতো আগে,
আপনারা একটা 12 ঘন্টা বলেন সাধারণত 2 বার খেলে 12 ঘন্টা। সেক্ষেত্রে রোজার মধ্যে তো অত 12 ঘন্টা অন্তর হবে না। একটু কিছু ঘন্টা এদিক সেদিক হবে। এটা একটা বিষয়। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা? যদি সেহরির তারিখে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেগুলো ৩ বার বা ৪ বার খেতে হয় সেই ওষুধগুলোর কি করব? এগুলো কিভাবে ম্যানেজ করা যাবে? নতুন ওষুধ দিবেন? নাকি সেগুলোকে একইভাবে কোনো একটা সময় খেয়ে নিবে? কি করতে হবে? আচ্ছা, খুবই বিউটিফুল প্রশ্ন। ২ বারের ওষুধ যেগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো মোটামুটি আমরা জানি যে এভরি 12 আওয়ার্স দিতে হয়। তো এখন যদি কথার কথা রোজা যদি অ্যারাউন্ড 6 o'clock এ আমি সুবিধার্থে বলছি অ্যারাউন্ড 6 o'clock এ যদি আপনি ভাঙ্গেন, তারপর আবার যদি আপনার সেহরি যদি অ্যারাউন্ড 5 o'clock এ যদি ইয়ে করেন তাহলে সময়টা হচ্ছে 11 আওয়ার্স এর মতো এদিক সেদিক হয়ে থাকে। তো খুব একটা হুম, আ আ মানে সমস্যা না। সমস্যা হওয়ার কথা না। তো আপনি কথা না। যেমন ধরেন কথার কথা একটা ব্লাড থিনার নিচ্ছেন, Eliquis এরকম এটা 12 আওয়ার্স কিংবা অনেক ধরনের আ বিভিন্ন ধরনের বিটা ব্লকার বলেন, মেটোপ্রোলল বলেন এরকম অনেক সময় 12 আওয়ার্স নিতে পারেন বিভিন্ন এরিথমিয়ার জন্য। তো সুতরাং এটাতে কোনো অসুবিধা হবে না। যে জিনিসটা আমি বলতে চাই বিশেষ করে বয়স্কদের যারা বিটা ব্লকার নিয়ে থাকে আপনারা জানেন সজল ভাই আপনি জানেন যে বিটা ব্লকার যেমন মেটোপ্রোলল বলেন, কার্বিডালল বলেন এগুলো কিন্তু হার্ট রেটও কমিয়ে ফেলে। তো আমি বলব হুম, হুম। যে বিশেষ করে যে সেহরির পরে ইফতারের পরে সাধারণত আমরা অনেক খাওয়া-দাওয়া করে থাকি। তারপর আপনার তারাবির নামাজ পড়ে থাকি। তো তো ওই সময় ফুল ডোজটা নিবেন। আর বিটা ব্লকারটা সেহরির সময় আপনি হাফ করে দিতে পারেন কিনা ওই সময় একটু দেখবেন যে আপনার এরপরে দিনের বেলায় ব্লাড প্রেশার বলেন, হার্ট রেট বলেন এগুলি ঠিকমতো আছে কিনা এটা দেখা যেতে পারে। কারণ এগেইন বডিতে একটু অ্যাডজাস্ট হতে হবে এবং আপনাকে একটু হোমওয়ার্ক করতে হবে যে আপনি কিরকম অবস্থায় আছেন না আছেন এটি একটি ব্যাপারে। তারপর যারা ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিনের ব্যাপারেও বিশেষ করে সেহরি খাওয়ার সময় হয়তো একটু কমিয়ে হুম, দিতে হুম। পারেন। ইউনিট গুলা কমানো যায় কিনা সেদিকে খেয়াল রাখবেন এবং ইফতারের সময় আপনি ফুল ডোজটা নিতে পারেন যেহেতু আপনি অনেক হয়তো খাওয়া-দাওয়া করবেন এটি একটা। আর বিশেষ করে আপনি যেটি বলছেন 3 টাইমস a day যে মেডিসিন গুলা যেমন আমি হাইড্রালাজিন এর কথা বলি ব্লাড প্রেশারের জন্য যাদের কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয় তখন প্রোভাইডারকে জিজ্ঞেস করবেন যে এই মেডিসিনটা আপনি তখন 2 টাইমস a ডোজ যেমন নাইপিডিপিন দেওয়া যায় কিনা একই ধরনের বেনিফিট পাওয়া যাবে সেরকম আপনি 2 ডোজে আপনি নিতে পারেন কিনা কিংবা সিঙ্গেল কোনো মেডিসিন দেওয়া যেতে পারে কিনা বিভিন্ন ধরনের যে সমস্ত ওয়ান্স এ ডে আছে সেগুলি চেঞ্জ করা যেতে পারে কিনা সেদিকে খেয়াল রাখতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।